আসসালামু আলাইকুম। নিম্নতম মজুরি ২০২৩ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা। নিম্নতম মজুরি বোর্ড প্রতিষ্ঠা। সরকার নিম্নতম মজুরি বোর্ড নামে একটি বোর্ড প্রতিষ্ঠা করবে এবং নিম্নরূপ সদস্য সমন্বয়ে এই বোর্ড গঠিত হবে, যথা: ক. চেয়ারম্যান, খ. একজন নিরপেক্ষ সদস্য, গ. মালিকগণের প্রতিনিধিত্বকারী একজন সদস্য এবং গ. শ্রমিকগণের প্রতিনিধিত্বকারী একজন সদস্য। ধারা ১৩৯-এ বর্ণিত দায়িত্ব পালনের প্রয়োজনে মজুরি বোর্ডে নিম্নলিখিত সদস্যদ্বয় অন্তর্ভুক্ত হবেন, যথা: ক. সংশ্লিষ্ট শিল্পের মালিকগণের প্রতিনিধিত্বকারী একজন সদস্য, খ. সংশ্লিষ্ট শিল্পে নিযুক্ত শ্রমিকগণের প্রতিনিধিত্বকারী একজন সদস্য। মজুরি বোর্ডের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হবেন। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১৩৮। কতিপয় শ্রমিকের জন্য নিম্নতম মজুরি হারের সুপারিশ। যে ক্ষেত্রে সরকার এই মর্মে অভিমত পোষণ করে যে কোনো শিল্পে নিযুক্ত সকল বা যে কোনো শ্রেণীর শ্রমিকের নিম্নতম মজুরি হার স্থির করা প্রয়োজন এবং যুক্তিসঙ্গত, সেক্ষেত্রে সরকার মজুরি বোর্ডকে প্রয়োজনীয় তদন্তে উক্ত শ্রমিকগণ বা শ্রমিক শ্রেণীর জন্য নিম্নতম মজুরি হার সুপারিশ করার জন্য নির্দেশ দিতে পারবে। ব্যাখ্যা: কোনো শিল্পের মালিক কিংবা শ্রমিক পক্ষ অথবা উভয় পক্ষের দাখিলকৃত আবেদনক্রমে সরকার সে শিল্পে নিযুক্ত শ্রমিকের ন্যূনতম মজুরির হার নির্ধারণের বিষয়টি বিবেচনা করতে পারবে। মজুরি বোর্ড উক্তরূপ নির্দেশ প্রাপ্তির ৬ মাসের মধ্যে সরকারের নিকট উহার সুপারিশ পেশ করবে। তবে শর্ত থাকে যে মজুরি বোর্ডের অনুরোধে সরকার উক্ত মেয়াদ বৃদ্ধি করতে পারবে। মজুরি বোর্ড শ্রমিকদের জন্য নিম্নতম মজুরির হার সুপারিশের ক্ষেত্রে কোনো শিল্পে নিযুক্ত শ্রমিকের জন্য স্থিরকৃত নিম্নতম মজুরির হার সরকারের নির্দেশক্রমে প্রতি ৫ বছর অন্তর পুনর্নির্ধারণ করবে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১৩৯। সরকারের বিশেষ ক্ষমতা। এই আইনের ধারা ১৩৯, ১৪০ ও ১৪২ এ যে বিধানই থাকুক না কেন, বিশেষ পারিপার্শ্বিক অবস্থায় সরকার কোনো শিল্প সেক্টরের জন্য ঘোষিত নিম্নতম মজুরি কাঠামো বাস্তবায়নের যে কোনো পর্যায়ে নতুনভাবে নিম্নতম মজুরি কাঠামো ঘোষণার জন্য নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন সাপেক্ষে পুনরায় নিম্নতম মজুরি হার ঘোষণা করতে পারবে। তবে শর্ত থাকে যে এইরূপ ক্ষেত্রে সরকার প্রয়োজন মনে করলে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নতুনভাবে নিম্নতম মজুরি হার ঘোষণা না করে শ্রমিক ও মালিকপক্ষের সহিত আলোচনাক্রমে চলমান মজুরি হারের কোনো সংশোধন বা পরিবর্তন কার্যকর করতে পারবে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১৪০-এর ক। সুপারিশ প্রণয়নে বিবেচ্য বিষয়। সুপারিশ প্রণয়নকালে মজুরি বোর্ড নিম্নলিখিত বিষয় বিবেচনা করে দেখবে, যথা: জীবনযাপন ব্যয়, জীবনযাপনের মান, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, উৎপাদিত দ্রব্যের মূল্য, মুদ্রাস্ফীতি, কাজের ধরন, ঝুঁকি ও মান, ব্যবসায়িক সামর্থ্য এবং দেশের এবং সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১৪১। নিম্নতম মজুরি প্রত্যেক মালিকের ওপর অবশ্য পালনীয়। ধারা ১৪০ এর অধীন ঘোষিত অথবা ধারা ১৪৫ এর অধীন প্রকাশিত মজুরির নিম্নতম হার সংশ্লিষ্ট সকল মালিকের ওপর অবশ্য পালনীয় হবে এবং প্রত্যেক শ্রমিক উক্তরূপ ঘোষিত বা প্রকাশিত মজুরির অনন্য হারে মজুরি পেতে অধিকারী হবেন। বাংলাদেশ শ্রম আইন
2006 ধারা 148। নিম্নতম মজুরি হারের কম হারে মজুরি প্রদান নিষিদ্ধ। কোনো মালিক কোনো শ্রমিককে এ অধ্যায়ের অধীন ঘোষিত বা প্রকাশিত নিম্নতম হারের কম হারে কোনো মজুরি প্রদান করতে পারবেন না। কোনো শ্রমিককে ঘোষিত নিম্নতম হারের অধিক হারে মজুরি অথবা অন্য কোনো সুযোগ সুবিধা অব্যাহতভাবে পাওয়ার অধিকার ক্ষুণ্ণ করবেন না। যদি কোনো চুক্তি বা রোয়েদাদের অধীন বা অন্য কোনো কারণে তিনি উক্তরূপ অধিক হারে মজুরি পাওয়ার অথবা কোনো প্রথা অনুযায়ী উক্তরূপ সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী হন। বাংলাদেশ শ্রম আইন 2006 ধারা 149। নিম্নতম মজুরি হারের কম হারে মজুরি প্রদানের দণ্ড। কোনো মালিক একাদশ অধ্যায়ের অধীন ঘোষিত নিম্নতম মজুরি হারের কম হারে কোনো শ্রমিককে মজুরি প্রদান করলে তিনি 1 বছর পর্যন্ত কারাদণ্ডে অথবা 5,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন। যেক্ষেত্রে আদালত উপধারা 1-এর অধীন কোনো দণ্ড আরোপ করে সেক্ষেত্রে আদালত উহার রায় প্রদানকালে উক্তরূপ কোনো লঙ্ঘন না হলে সংশ্লিষ্ট শ্রমিককে যে মজুরি প্রদেয় হতো এবং উক্তরূপ লঙ্ঘন করে মজুরি হিসাবে যে অর্থ প্রদান করা হয়েছে উহার পার্থক্যের পরিমাণ অর্থ তাকে প্রদান করার আদেশ দিতে পারবে। বাংলাদেশ শ্রম আইন 2006 ধারা 289। কতিপয় ক্ষেত্রে চাকুরির বর্তমান শর্তাবলী সংরক্ষণ। এই আইন অথবা কোনো বিধি প্রবিধান বা স্কিমের কোনো কিছুই এই আইন প্রবর্তন হওয়ার সময় উহার দ্বারা রহিত কোনো আইনের অধীন অথবা কোনো রোয়েদাদ চুক্তি নিষ্পত্তি বা প্রচলিত প্রথার অধীন কোনো শ্রমিকের ভোগকৃত অধিকার বা সুযোগ সুবিধা তিনি যতদিন উক্ত প্রবর্তনের তারিখ যে মালিকের অধীন কর্মরত ছিলেন সেই মালিকের অধীন চাকরিরত থাকবেন ততদিন পর্যন্ত ব্যাহত বা ক্ষতিগ্রস্ত করবে না যদি তার উক্ত অধিকার এবং সুযোগ সুবিধা এই আইন বিধি প্রবিধান বা স্কিমের অধীন প্রদত্ত অধিকার ও সুযোগ সুবিধা হতে অধিকতর অনুকূল হয়। বাংলাদেশ শ্রম আইন 2006 ধারা 336। মজুরি বোর্ডের সিদ্ধান্ত। গত 26শে নভেম্বর 2023 তারিখে মজুরি বোর্ডে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে যেহেতু তফসিল ক এর গ্রেড 1 এবং গ্রেড 2 এর পদবিভুক্ত ব্যক্তিগণ শ্রমিকের আওতায় পড়ে না, তারা গ্রেডের চেয়ে কয়েক গুণ বেশি মজুরি পেয়ে থাকে, সুতরাং তাদের গ্রেডের আওতাভুক্ত রাখার প্রয়োজন নেই। বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রস্তাবের প্রেক্ষিতে পূর্বতন গ্রেড 6 বাদ দেওয়া হইল এবং উক্ত গ্রেডের শ্রমিকগণকে নতুন গ্রেড 3-এ স্থলাভিষিক্ত করিতে হইবে। সেই ক্ষেত্রে সাধারণ পদবীসমূহ জুনিয়র পদবী হিসেবে উন্নীত হইবে। সেক্ষেত্রে পূর্বের গ্রেড 3 বর্তমানে 1 হিসেবে গণ্য হবে। এভাবে গ্রেড 4 বর্তমানে 2, গ্রেড 5 ও 6 বর্তমানে 3 এবং গ্রেড 7 বর্তমানে গ্রেড 4 হিসাবে গণ্য হবে। তফসিল খ এ উল্লেখিত পদবী ও গ্রেডের কোনো পরিবর্তন হবে না। 2023 সালের ঘোষিত নিম্নতম মজুরি। তফসিল ক। গ্রেড 1 মূল মজুরি 8,390 টাকা, বাড়ি ভাড়া 50% 4,195 টাকা, চিকিৎসা ভাতা 750 টাকা, যাতায়াত ভাতা 450 টাকা, খাদ্য ভাতা 1,250 টাকা। 2000 সালের সর্বমোট বেতন 15,035 টাকা, যা 2018 সালের মোট মজুরি ছিল 9,845 টাকা। যথাক্রমে 2 নম্বর গ্রেড
3 নম্বর গ্রেড, 4 নম্বর গ্রেড ও শিক্ষানবিশকালের পর্যায়ক্রমের পার্থক্যগুলো উল্লেখ করা আছে। শিক্ষানবিশ তফসিল ক। শিক্ষানবিশকালে হবে 3 মাস। শিক্ষানবিশকালীন শিক্ষানবিশ শ্রমিক মাসিক সর্বসাকুল্যে 9,875, মূল মজুরি 4,950 টাকা, বাড়ি ভাড়া মূল মজুরির 50% হারে 2,475 টাকা, চিকিৎসা ভাতা 750 টাকা, যাতায়াত ভাতা 450 টাকা, খাদ্য ভাতা 1,250 টাকা মজুরির প্রাপ্ত হবেন। একজন শ্রমিকের শিক্ষানবিশকালেও আরও 3 মাস বৃদ্ধি করা যাবে যদি কোনো কারণে প্রথম 3 মাস শিক্ষানবিশকালে তার কাজের মান নির্ণয় করা সম্ভব না হয়। শিক্ষানবিশকালে সন্তোষজনকভাবে সমাপ্ত হবার পর শিক্ষানবিশ শ্রমিক সংশ্লিষ্ট গ্রেডের স্থায়ী শ্রমিক হিসাবে নিযুক্ত হবেন। বাংলাদেশ গেজেট অতিরিক্ত ডিসেম্বর 2023 তফসিল ক অনুযায়ী। শ্রমিকদের শ্রেণীবিভাগ ও শিক্ষানবিশকাল। শ্রম আইনে কাজের ধরন ও প্রকৃতির ভিত্তিতে শ্রমিকদের 7 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। ক. শিক্ষানাধীন, খ. বদলি, গ. সাময়িক, ঘ. অস্থায়ী ও শিক্ষানবিশ, চ. স্থায়ী ও ছ. মৌসুমী শ্রমিক। কোনো শ্রমিককে শিক্ষানবিশ শ্রমিক বলা হবে যদি কোনো প্রতিষ্ঠানের কোনো স্থায়ী পদে তাকে আপাতত নিয়োগ করা হয় এবং তার শিক্ষানবিশকাল সমাপ্ত না হয়ে থাকে। বাংলাদেশ শ্রম আইন 2006 ধারা 4। শিক্ষাধীন ও শিক্ষানবিশ শ্রমিকের মধ্যে পার্থক্য। কোনো শ্রমিককে শিক্ষাধীন শ্রমিক বলা হবে যদি কোনো প্রতিষ্ঠানে তার নিয়োগ প্রশিক্ষণার্থী হিসাবে হয় এবং প্রশিক্ষণকালে তাকে ভাতা প্রদান করা হয়। মন্তব্য: শিক্ষাধীন শ্রমিক বলতে যে শ্রমিককে ট্রেনিং গ্রহণকালে বা প্রশিক্ষণার্থী হিসাবে ভাতা দেয়া হয় তাকে বোঝাবে। একজন শিক্ষাধীন শ্রমিক পূর্ণ মজুরি পাবে না, তবে মাত্র ভাতা পাইবার অধিকারী। ভাতা ছাড়াও অন্য কোনো আর্থিক সুবিধা পাবে না। শিক্ষাধীন শ্রমিকের জন্য বাংলাদেশ শ্রম আইন 2006 অষ্টাদশ অধ্যায়ে ধারা 274 হতে 282 পর্যন্ত, বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 এর সপ্তদশ অধ্যায়ে বিধি 328 হইতে 349 বিধান রয়েছে। কোনো শ্রমিককে শিক্ষানবিশ শ্রমিক বলা হবে যদি কোনো প্রতিষ্ঠানের কোনো স্থায়ী পদে তাকে আপাতত নিয়োগ করা হয় এবং তার শিক্ষানবিশকাল সমাপ্ত না হয়ে থাকে। মন্তব্য: স্থায়ী শূন্য পদ পূরণের জন্য যে শ্রমিককে শর্ত সাপেক্ষে নিযুক্ত করা হয় এবং যার শিক্ষানবিশকাল সমাপ্ত হয়নি তাকে শিক্ষানবিশ শ্রমিক বলা হয়। কেবলমাত্র স্থায়ী পদের বিপরীতে শিক্ষানবিশ শ্রমিক নিয়োগ দেয়া যায়, অন্য পদে নয়। শ্রমিককে আপেক্ষাধীন রাখার উদ্দেশ্য। আপেক্ষাধীন শ্রমিক হচ্ছে এমন শ্রমিক যাকে একটি স্থায়ী পদ পূরণের উদ্দেশ্যে শর্তাধীনে নিয়োগ করা হয়েছে। অপেক্ষাধীন রাখার উদ্দেশ্য হচ্ছে বিশেষ একটি পদে উক্ত ব্যক্তি নিয়োগের উপযুক্ত কিনা তা যাচাই করে দেখা। অপেক্ষাকাল শেষ মালিক উক্ত শ্রমিককে উপযুক্ত মনে না করলে তাকে উক্ত পদে নিয়োগ করতে বাধ্য নন। 2023 সালের ঘোষিত নিম্নতম মজুরি তফসিল খ। গ্রেড 1 মূল মজুরি 8,390 টাকা, বাড়ি ভাড়া 50% 4,195 টাকা, চিকিৎসা ভাতা 750 টাকা, যাতায়াত ভাতা 450 টাকা, খাদ্য ভাতা 1,250 টাকা। 2023 সালের মোট মজুরি 18,800 টাকা।
যা 2018 সালের মোট মজুরি ছিল 14,075 টাকা। যথাক্রমে 2, 3, 4 ও শিক্ষানবিশকালের বেতনগুলো যথাক্রমে উল্লেখ করা আছে। শিক্ষানবিশ তফসিল খ। শিক্ষানবিশকালে শিক্ষানবিশ কর্মচারী মাসিক সর্বসাকুল্যে 9,950 টাকা, যার মূল মজুরি 5,000 টাকা। বাড়ি ভাড়া মূল মজুরির 50% হলে 2,500 টাকা। চিকিৎসা ভাতা 750 টাকা, যাতায়াত ভাতা 450 টাকা, খাদ্য ভাতা 1,250 টাকা মজুরি প্রাপ্ত হবেন। শিক্ষানবিশকাল 6 মাস। শিক্ষানবিশকাল সমাপ্ত হবার পর শিক্ষানবিশ কর্মচারী সংশ্লিষ্ট গ্রেডের স্থায়ী কর্মচারী হিসাবে নিযুক্ত হবেন। বাংলাদেশ গেজেট অতিরিক্ত ডিসেম্বর 2023 তফসিল খ অনুযায়ী। সাধারণ শর্তাবলী। 1. এই সুপারিশে উল্লেখিত নিম্নতম মজুরির হার বাংলাদেশে অবস্থিত সকল এলাকার গার্মেন্টস শিল্প সেক্টরের জন্য প্রযোজ্য হইবে। 2. এই সুপারিশে উল্লেখিত পদের অতিরিক্ত কোনো পদ সংশ্লিষ্ট শিল্পে পূর্ব থেকে বিদ্যমান অথবা পরবর্তীতে সংযোজিত হইলে উহা যথাযথ শ্রেণীতে গ্রেডে অন্তর্ভুক্ত করা যাইবে। সুপারিশে উল্লেখিত পদসমূহ নারী ও পুরুষ শ্রমিক সকলের জন্য প্রযোজ্য হইবে। 3. উক্ত শিল্প সেক্টরের তফসিল ক এ উল্লেখিত শ্রমিকগণ বর্তমানে যে গ্রেডে কর্মরত আছেন তাহাদিগকে পূর্বতন গেজেটের গ্রেড 3, গ্রেড 4, গ্রেড 5 ও গ্রেড 7 স্থলে নতুন গেজেটের যথাক্রমে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 ও গ্রেড 4 হিসাবে গণ্য করিয়া এই মজুরি কাঠামোর সহিত সমন্বয়পূর্বক তাহাদের মজুরি নির্ধারণ করিতে হইবে। সমন্বয় করার পরবর্তী 1 বৎসর কর্মরত থাকার পর মূল মজুরির 5% হারে বাৎসরিক মজুরি বৃদ্ধি পাইবে। কোনো শ্রমিককে নিম্ন গ্রেডভুক্ত করা যাইবে না। 4. বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রস্তাবের প্রেক্ষিতে পূর্বতন গ্রেড 6 বাদ দেওয়া হইল এবং উক্ত গ্রেডের শ্রমিকগণকে নতুন গ্রেড 3 এ স্থলাভিষিক্ত করিতে হইবে। সেক্ষেত্রে সাধারণ পদবী সমূহ জুনিয়র পদবী হিসেবে উন্নীত হইবে। 5. উক্ত শিল্প সেক্টরের তফসিল খ এ উল্লেখিত কর্মচারীগণ বর্তমানে যে গ্রেডে কর্মরত আছেন তাহাদিগকে সেই গ্রেডেই স্থলাভিষিক্ত করিয়া ওই মজুরির কাঠামোর সহিত সমন্বয়পূর্বক তাহাদের মজুরি নির্ধারণ করিতে হইবে। কোনো কর্মচারীকে নিম্ন গ্রেডভুক্ত করা যাইবে না। 6. পূর্বতন গেজেটের তফসিল ক এ গ্রেড 1 প্যাটার্ন মাস্টার, চিপ কোয়ালিটি কন্ট্রোলার, চিপ কাটিং মাস্টার, কাটিং চিপ, চিপ মেকানিক এবং গ্রেড 2 মেকানিক, ইলেকট্রিশিয়ান, কাটিং মাস্টার পদসমূহ কর্মকর্তার পর্যায়ে পড়ে এবং তাহারা নিম্নতম মজুরি অপেক্ষা কয়েক গুণ বেশি মজুরি পেয়ে থাকে বিধায় বর্তমান গেজেটে থেকে তাদের গ্রেডসহ পদসমূহ বাদ দেওয়া হইল। তবে বাংলাদেশ শ্রম আইন 2006 এর 2-65 সংজ্ঞা অনুসারে যদি উল্লেখিত পদসমূহে কর্মরত ব্যক্তিগণ প্রশাসনিক, তদারকি কর্মকর্তা বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত না হন তাহা হইলে তাহাদিগকে শ্রমিক হিসাবে গণ্য করা হইবে এবং তাহাদের মজুরি কোনো ক্রমেই তফসিল খ এর বর্তমান গ্রেড 1 এর মজুরি অপেক্ষা কম হইবে না। 7. এই সুপারিশের প্রেক্ষিতে সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারির পর হইতে উক্ত শিল্প সেক্টরের মালিকগণ তফসিলে উল্লেখিত শ্রেণী বিভাগ ও পদবিন্যাস অনুসারে শ্রমিক কর্মচারীকে যথাযথ গ্রেডে সন্নিবেশিত করিয়া মজুরির রেজিস্টারভুক্ত করত মজুরি স্লিপ প্রদান করিবেন। 8. তফসিল ক ও খ এ উল্লেখিত মজুরি সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীগণের মাসিক নিম্নতম মজুরি হিসাবে গণ্য হইবে এবং উক্ত নিম্নতম মজুরি অপেক্ষা কম মজুরি প্রদান করা যাইবে না।
তবে উক্ত নিম্নতম মজুরি অপেক্ষা অধিক হারে মজুরি প্রদত্ত হইয়া থাকিলে তাহা হ্রাস করা যাইবে না। 9 নিয়োগকর্তা বা মালিকপক্ষ ইচ্ছা করিলে স্ব উদ্যোগে বা এককভাবে বা যৌথ উদ্যোগে সম্পাদিত চুক্তি অনুযায়ী কোনো শ্রমিক কর্মচারীগণকে অথবা শ্রমিক কর্মচারীগণকে অধিক হারে মজুরি প্রদান করিতে পারিবেন। 10 উক্ত শিল্প সেক্টরে কোনো শ্রমিক ঠিকাদারের মাধ্যমে নিয়োজিত হইয়া মজুরি প্রাপ্ত হইয়া থাকিলে উক্ত শ্রমিকও বাংলাদেশ শ্রম আইন 2006 এর ধারা 2-65 অনুযায়ী শ্রমিক বলিয়া গণ্য হইবেন। উক্ত শিল্প সেক্টরের কোনো শ্রমিকের ঠিকাদারের নিকট প্রাপ্য পাওনাদির ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হইলে তাহার দায় দায়িত্ব মালিকপক্ষের ওপর বর্তাইবে। ঠিকাদার সরকার কর্তৃক মালিকের জন্য ঘোষিত নিম্নতম মজুরি অপেক্ষা কোনো ক্রমেই কম মজুরি প্রদান করিতে পারিবেন না। 11 শর্ত 10-এ উল্লেখিত নিয়োগকারী ঠিকাদার বাংলাদেশ শ্রম আইন 2006 এর ধারা 121, ধারা 150 এবং ধারা 161 বিধান মোতাবেক মালিকের ন্যায় একই রূপ ব্যবস্থা গ্রহণ করিবেন। 12 উক্ত শিল্প সেক্টরের মালিক যদি সোয়েটার সহ অন্যান্য গার্মেন্ট শিল্প সেক্টরে নিযুক্ত শ্রমিকগণকে ফুরনভিত্তিক মজুরি প্রদান করিয়া থাকেন তবে তফসিলে উল্লেখিত হারে ও উপরিউক্ত শর্তাধীনে মজুরির হার এইরূপ হারে সংশোধন করিতে হইবে যাহাতে তাহারা বিভিন্ন শ্রেণীভুক্ত শ্রমিকদের জন্য নির্ধারিত নিম্নতম মজুরি অপেক্ষা কম মজুরি প্রাপ্ত না হন। 13 তফসিলে উল্লেখিত নিম্নতম মজুরি ও বিভিন্ন ভাতাদি ছাড়াও শ্রমিক কর্মচারীগণ কর্মরত প্রতিষ্ঠানে অন্যান্য যে সকল অধিকার সুযোগ সুবিধা ও ভাতা পাইয়া থাকেন তাহা বাংলাদেশ শ্রম আইন 2006 এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক বলবৎ ও অব্যাহত থাকিবে। 14 এই সুপারিশে উল্লেখিত নিম্নতম মজুরি সমন্বয় করে 1 বছর কর্মরত থাকার পর শ্রমিক কর্মচারীগণের মূল মজুরির 5% হারে বাৎসরিক ভিত্তিতে মজুরি বৃদ্ধি পাইবে। পরবর্তী বছরে ক্রমবর্ধমান হারে পুনরায় মূল মজুরির 5% হারে বৃদ্ধি পাইবে। সোয়েটার সহ অন্যান্য গার্মেন্টস শিল্প সেক্টরের ফুরনভিত্তিক মজুরিতে কর্মরত শ্রমিকগণ বাৎসরিক ভিত্তিতে মূল মজুরির 5% হারে মজুরির বৃদ্ধির সুবিধা পাইবেন। ব্যাখ্যা যদি একজন শ্রমিকের মূল মজুরি 6,700 টাকা হয় তবে 1 বছর কর্মরত থাকার পর তাহার বাৎসরিক মজুরি বৃদ্ধি পাইয়া মূল মজুরির 7,035 টাকা নির্ধারণ হইবে। পরবর্তী বছরে ক্রমবর্ধমান হারে পুনরায় 5% হারে বৃদ্ধি পাইবে, অর্থাৎ মূল মজুরির 735 টাকা 5% বৃদ্ধি পাইয়া 7,386.75 পয়সা নির্ধারণ করা হইবে। 15 উক্ত শিল্প সেক্টরে নিযুক্ত শ্রমিক কর্মচারীগণ বাংলাদেশ শ্রম আইন 2006 এবং বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 সংশ্লিষ্ট ধারা ও বিধি অনুযায়ী ভাতাদি এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হইবেন। 16 শ্রমিক কর্মচারীগণের কর্মঘণ্টা বাংলাদেশ শ্রম আইন 2006, বাংলাদেশ শ্রম আইন বিধিমালা 2015 এর সংশ্লিষ্ট ধারা ও বিধি অনুযায়ী নির্ধারিত হইবে। 17 এই সুপারিশের কোনো অংশ প্রচলিত বাংলাদেশ শ্রম আইন 2006 এবং বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 সহিত সাংঘর্ষিক হইলে সেই অংশ বাতিল বলিয়া গণ্য হইবে। 18 এই প্রজ্ঞাপনে উল্লেখিত মজুরি ও অন্যান্য ভাতাদি 17 অগ্রহায়ণ 1430 বঙ্গাব্দ মোতাবেক 1 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখ হইতে কার্যকর হইবে। কিভাবে বাস্তবায়ন করা হবে?
যদি বর্তমান গ্রেড ও পদবি ঠিক থাকে, নতুন মজুরি সমন্বয়ের ক্ষেত্রে বিদ্যমান গ্রেড ও পদবি অপরিবর্তিত থাকবে। কোনো শ্রমিককে নিচের গ্রেডে নামানো যাবে না। যদি গেজেটের কোনো শ্রমিকের গ্রেড ও পদবি না থাকে, শ্রমিকের কাজের মান, দক্ষতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে গ্রেড ও পদবি নির্ধারণ করা যেতে পারে। মজুরির গণনা, মূল মজুরি, মোট মজুরি, মেডিকেল ভাতা, যাতায়াত ভাতা, খাদ্য ভাতার